হ্যালো বন্ধুরা, আমি মারুফা। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি শাওলিন দ্য উডেন ম্যান মুভিটি। 1976 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভির লিড রোলে আছেন আমাদের সবার প্রিয় জ্যাকি চ্যান। মুভিটা কুংফু প্রেমিকদের জন্য এক কথায় অসাধারণ। তো চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করি। মুভির শুরুতে আমাদের একটি পুরাতন শাওলিন মঠ দেখানো হয়, যেখানে অনেক যুবক কুংফু ট্রেনিং করছে। তাদের শুধু একটাই স্বপ্ন, একদিন শাওলিনের সেরা কুংফু মাস্টার হওয়া। ঠিক এদেরই মধ্যে ছিল একজন ছেলে যার নাম লিটল মিউ। কিন্তু তার অবস্থা খুব একটা ভালো ছিল না, কারণ হাজারো চেষ্টা করেও সে অন্যদের মতো দক্ষ হতে পারে না, যার ফলে সবাই সব সময় তার সঙ্গে ঠাট্টা করত। কিন্তু তবুও মিউ হাল ছাড়ে না। সে মাথার ঘাম পায়ে ফেলে সবার মতো দক্ষ কুংফু মাস্টার হওয়ার চেষ্টা করতে থাকে। এমনই একদিন মঠের মাস্টার সবাইকে একটি কঠিন চ্যালেঞ্জ দেয়। তিনি সবার হাতে একজোড়া ভারী লোহার জুতা দেন, যার প্রত্যেকটি ওজন প্রায় 5 কেজি। এই জুতা পরে তাদের পাহাড়ের নিচে নদীতে গিয়ে দুটি গামলায় পানি ভরে 1 মাইল উঁচু পাহাড় বেয়ে উঠে এসে একটা বিশাল পাত্র ভর্তি করতে হবে, যা এই ছাত্রদের জন্য খুবই কঠিন কাজ ছিল। মাস্টার তাদের জানায় এটা শাওলিন লাইট কুংফুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং। যদি কেউ এই কাজটা ভালোভাবে শেষ করতে পারে তাহলে সে এরিয়াল অ্যারিথমেটিকের মাস্টার হতে পারবে। এই কথা শোনার পর মিউকের চোখে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সে একটু দেরি না করে ঘাড়ে দুইটি গামলা তুলে নিয়ে সবার আগে নদীর দিকে রওনা দিয়ে দেয়। মিউকের উৎসাহ দেখে তার সাথীরা প্রথমে তাকেই পাঠানোর সিদ্ধান্ত নেয়, কারণ তারা নিশ্চিত ছিল যে মিউক এই কাজটা কোনোভাবেই সম্পূর্ণ করতে পারবে না। আর শেষ পর্যন্ত তেমনটাই হয়, যেমনটি তার সাথীরা ভেবেছিল। মিউক ভারী জুতা ও পানি ভর্তি গামলা ঘাড়ে নিয়ে এতটাই ক্লান্ত হয়ে যায় যে সামনের দিকে আর কোনোভাবে এগোতে পারে না। অন্যদিকে তার সাথীরা তাকে পেছনে ফেলে সাবলীল ভাবেই উপরে উঠে আসতে থাকে। যদিও অনেক কষ্ট করে মিউক পাহাড়ের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়, তবে বিপত্তি ঘটে তখন যখন পানি ভর্তি গামলা সহ সে ঠিক পাহাড়ের চূড়ায় পা পিছলে পড়ে যায়। এত কষ্টের পরেও এমন দুর্ঘটনায় সে ভীষণ আশাহত হয়ে পড়ে। তাই সে একটি পাথরের উপরে বসে আপন মনে ভাবতে থাকে কিভাবে সেই শাওলিন মঠে এসেছে। বেশ কয়েক বছর আগের কথা, যখন মিউক ছোট ছিল, তখন একজন ডাকাত তাদের বাড়িতে এসে মিউকের চোখের সামনে তার বাবাকে নির্মম ভাবে হত্যা করে। ডাকাতের মুখে মাস্ক থাকায় সে তাকে চিনতে পারে না, তবে সে বুঝতে পারে ওই ডাকাত একজন কুংফু মাস্টার ছিল। তাই বাবার হত্যার প্রতিশোধ নিতে সেই শাওলিন মঠে আসে, যাতে সেও একদিন কুংফু শিখে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে পারে। সে যখন পাথরের উপরে বসে এসব ভাবছিল, ঠিক তখনই একজন নান দূর থেকে তাকে দেখতে পায়। আসলে সেও একজন শাওলিন মঠের কুংফু মাস্টার, যার নাম 5 প্লাজম। নান মিউককে এভাবে বসে থাকতে দেখে তার সামনে আসে এবং বলে শাওলিন কুংফু খুবই কঠিন একটি কাজ, এতে সবাই খুব সহজেই ক্লান্ত হয়ে যায়। শুধু তাই নয়, এতে অনেক আঘাতও লাগতে পারে। তুমি যদি কুংফু মাস্টার হতে চাও তাহলে তোমাকে শান্ত থেকে এতে মনোযোগ দিতে হবে। সে আরো বলে বেশি বেশি করে প্র্যাকটিস করো। নানের কথা শুনে মিউক অনেক চেষ্টা করে তার কাজটা শেষ করে। যদিও সে সবার শেষে কাজটা শেষ করতে পারে, এর ফলে মাস্টার তার উপরে অনেক রাগ করে। তিনি বলেন এত বছরে আমি কোনো ছাত্রকে দেখিনি যে এই কাজটা করতে এত সময় নিয়েছে, আর তাই এর শাস্তি স্বরূপ মিউককে 1 মাস কাঠ কাটার কাজ দেয়া হয়। একদিন সে যখন কাঠ কাটছিল তখন এক মাতাল মাস্টার তার কাছে আসে। লোকটা কুংফুর ব্যাপারে তাকে কিছু একটা বলতে থাকে, কিন্তু মিউকের তার এসব কথা শোনায় কোনো আগ্রহ ছিল না। তবুও সেই মাতাল মাস্টার তাকে এমন একটি কুংফু মুভ দেখায় যা দেখে সে পুরোই অবাক হয়ে যায়। তাই সে মাস্টারকে অনুরোধ করে সে যেন তাকে কুংফু ট্রেনিং দেয়, কিন্তু মাস্টার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তবুও মিউক মাতাল মাস্টারের দেখানো মুভ আয়ত্তে আনার চেষ্টা করে। এমনই একদিন যখন সে সেই মুভটি প্র্যাকটিস করছিল, তখন সে লক্ষ্য করে মঠে দুজন মাস্টার কোথাও যাচ্ছে। কৌতূহল বশত মিউক তাদের পিছু নেয়। সে দেখে তারা একটা পাহাড়ের গুহায় লুকানো চেম্বারে প্রবেশ করছে, যা একটা ঝর্ণার পেছনে লুকানো ছিল। এটি এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র উচ্চ স্তরের মাস্টাররাই প্রবেশ করতে পারে। কিন্তু মিউক সেই দুই মাস্টারের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে সেই চেম্বারের ভেতরে ঢুকে। সেখানে গিয়ে সে দেখে একজন বৃদ্ধ লোহার শিকল দিয়ে দেয়ালে আটকে রাখা হয়েছে। মিউক বুঝতে পারে না এই বৃদ্ধ লোকটির অপরাধ কি, কিন্তু তার এমন শাস্তি দেখে মিউকের খুব খারাপ লাগে। এরপর সেই মাস্টাররা এসে বৃদ্ধকে খাবার খেতে বলে, কিন্তু বৃদ্ধ রাগ করে সেই খাবার ছুঁড়ে ফেলে দেয়। ফলে তারা রাগ করে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর মিউক সেখানে এসে ছুঁড়ে ফেলা খাবারগুলো তুলে বৃদ্ধকে খেতে সাহায্য করে। বৃদ্ধ সব রাগ ভুলে গিয়ে মিউকের দেয়া খাবারগুলো পেট ভরে খায়। এরপর সে মিউককে বলে পরের বার যখন আসবে আমার জন্য একটু ওয়াইন নিয়ে এসো প্লিজ। পরের দৃশ্যে আমরা দেখি মাঠের সেরা ছাত্ররা তাদের ফাইনাল টাস্কের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা সব ছাত্রদের জন্য বাধ্যতামূলক ছিল। এই টাস্কটির নাম হলো উডেন টাস্ক। এই টাস্কে তাদের চিকন একটা পথ দিয়ে যেতে হবে, যেখানে 36টি কাঠের পুতুল বসানো আছে। এই পুতুলগুলো আসলে এক ধরনের মেকানিক্যাল পুতুল। যখনই কেউ এই পথে প্রবেশ করবে তখনই পুতুলগুলো তার উপরে আক্রমণ করবে। এই পুতুলগুলো একজন সাধারণ মানুষের চেয়ে 50 গুণ বেশি শক্তিশালী এবং গতিতে ছিল অত্যন্ত ক্ষিপ্র। তাই এই টাস্কটি ছাত্রদের জন্য খুবই বেদনাদায়ক
ও কষ্টসাধ্য। মঠের একজন সেরা ছাত্র অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে এর ভেতরে ঢোকে, কিন্তু সে উডেন পুতুলগুলো তার এমন অবস্থা করে দেয় যে কয়েকজন ছাত্র মিলে তাকে ঘাড়ে করে বাইরে বের করে আনে। এরপর মাস্টার তার অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য অনেক রাগ করে এবং উপস্থিত সকল ছাত্রদের সতর্ক করে বলে, তোমরা কেউ এই উডেন টাস্ককে হালকা ভাবে নিও না, তা না হলে তোমাদেরও এমন অবস্থা হবে। পরের দিন লাঞ্চের সময় মিউক এক টুকরো রুটি সে বৃদ্ধের জন্য তার শার্টের ভেতরে লুকিয়ে নেয় আর সুযোগ বুঝে সেই মাতাল মাস্টারের কাছ থেকে একটু ওয়াইনও চুরি করে। এরপর সবার চোখ ফাঁকি দিয়ে আবারও সে বৃদ্ধ বন্দির কাছে আসে। সে বৃদ্ধকে সে চুরি করা রুটি ও ওয়াইন খেতে দেয়। এতে খুশি হয়ে বৃদ্ধ তাকে বলে, যখন আমি এখানে থেকে বের হব তখন তোমাকে পুরস্কৃত করব। এরপর তারা উডেন টাস্ক নিয়ে সেখানে অনেকক্ষণ কথা বলে। বৃদ্ধ বন্দি মিউককে বলে, এই টাস্কটা অনেক মজার, যদি আমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমি এই কাঠের পুতুলগুলোকে এক নিমিষে শেষ করে দিতে পারবো। কিন্তু মিউক তার এমন চাপা বিশ্বাস করে না, তবে তারপরেও সে বৃদ্ধের সব কথা মনোযোগ দিয়ে শোনে। বৃদ্ধ বন্দি মিউককে বলে, তাকে এখানে বন্দি রাখা হয়েছে কারণ সে এক সময় নতুন একটি কুংফু টেকনিক প্র্যাকটিস করেছে। সে বলে, বাকি মাস্টাররা চায়নি আমি তাদের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠি, তাই তারা সবাই মিলে আমাকে এই ঝর্ণার পেছনে বন্দি করে রেখেছে। পরের দিন আমরা দেখি মিউক এবার রান্নাঘরের ডিউটিতে রয়েছে। সে আবারও সেই মাতাল মাস্টারের ওয়াইন চুরি করার চেষ্টা করে, কিন্তু এবার ভাগ্য তার সহায় হয় না। মাতাল মাস্টার তাকে হাতে নাতে ধরে ফেলে। ফলে মাস্টার তাকে এর শাস্তি স্বরূপ প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করার কাজ দেয়। পরের দৃশ্যে আমরা দেখি মিউক আবারও সে বন্দির কাছে আসে এবং তাকে খেতে দেয়। এর ফলে বৃদ্ধ বন্দি তার উপরে অনেক খুশি হয় আর খুশি হয়ে সে মিউককে সে কুংফু টেকনিক শেখাতে শুরু করে। বৃদ্ধ যদিও শিকলে বাঁধা ছিল, তার কুংফু টেকনিক গুলো ছিল অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা, তাই মিউক মনোযোগ দিয়ে সেই টেকনিক গুলো শেখার চেষ্টা করে। এরপরে আমরা দেখি সে প্রতিদিন বাজে ও অপ্রয়োজনীয় টেকনিক বাদ দিয়ে ভালো কিছু টেকনিক বেছে নিয়ে কয়েক মাস ধরে সেই প্র্যাকটিস চালিয়ে যায়। ধীরে ধীরে সে সেই বন্দি লোকটার সেরা ছাত্রে পরিণত হয়। এমনই একদিন সে যখন গুহার বাইরে একা একা প্র্যাকটিস করছিল, ঠিক তখনই ফাইভ প্লাজম তাকে দেখে ফেলে। তার কুংফু মুভ দেখে ফাইভ প্লাজম বুঝতে পারছে সে এমন একটি টেকনিক প্র্যাকটিস করছে যা এই শাওলিন মঠে শেখানো হয় না, বরং এটি অনেক বিপজ্জনক, কারণ এই কুংফু টেকনিক সাধারণত অপরাধীরাই ব্যবহার করে। তাছাড়া এটি আসল কুংফু থেকে অনেকটাই আলাদা। এরপরে ফাইভ প্লাজম মিউকের কাছে এসে বলে, একজন মানুষ কখনোই বিপদ সৃষ্টি করার জন্য কুংফু শেখে না। তাছাড়া কুংফু ব্যবহার করে অপরাধী হওয়া যায় না, কারণ কুংফু একটি পবিত্র শিল্প। এটা কেবল তখনই ব্যবহার করা উচিত যখন নিজেকে বা কাউকে বাঁচানোর প্রয়োজন। তুমি যেভাবে কুংফু শিখছো তা কুংফুর উদ্দেশ্যকে অপমানিত করে। তাই সে মিউককে বলে, তুমি আগে যা কিছুই শিখেছো সব ভুলে যাও। এরপরে ফাইভ প্লাজম তাকে তার মঠে নিয়ে আসে এবং তাকে তার স্পেশাল কুংফু টেকনিক শেখাতে শুরু করে, যার নাম গ্লাইডিং স্নেক। যদিও প্রথম দিকে মিউকের জন্য এই টেকনিকটা খুবই কঠিন ছিল, কারণ এটি অন্য সব কুংফু টেকনিকের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে একটি বড় টিনের পাত্রে পিচ্ছিল গ্রিস দেওয়া হয় আর সেই গ্রিসের উপরেই প্র্যাকটিস করতে হয়। প্রথমে মিউক এটাকে হালকা ভাবে নিলেও পরে বুঝতে পারে এই টেকনিকটা মোটেও সহজ নয়। এরপরে ফাইভ প্লাজম নিজেই প্র্যাকটিস করিয়ে দেখায় এবং তাকে ধীরে ধীরে টেকনিকের মূল বিষয়গুলো শিখিয়ে দেয়, যার ফলে মিউকও একসময় সেটা আয়ত্তে নিয়ে আসে। এরপরে মিউক দুজন মাস্টারের কাছ থেকে পাওয়া দুটি ভিন্ন টেকনিক একসাথে প্র্যাকটিস করতে শুরু করে। সময় যত এগোয় সে দুটোই আয়ত্ত করে নেয় এবং ক্রমে একজন শক্তিশালী যোদ্ধায় পরিণত হয়। একদিন ট্রেনিং শেষে বৃদ্ধ বন্দি তাকে জানায়, তুমি এখন লায়ন রোডস টেকনিক পুরোপুরি শিখে ফেলেছো, তুমি এখন সেই ফাইনাল উডেন টাস্কের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বৃদ্ধ জানতো তাদের আর কোনোদিনও দেখা হবে না, কারণ টাস্কটি পাশ করলে সে গ্রাজুয়েট হয়ে যাবে। তাই বৃদ্ধ বন্দি মিউককে একটা কাগজের টুকরো দিয়ে বলে, এটা শহরে এভারগ্রিন নামের ওষুধের দোকানের ক্যাশিয়ারের কাছে দেবে। এটাই ছিল তার মাস্টারের জন্য মিউকের গুরু দক্ষিণা। তাই মিউক কিছু না ভেবেই রাজি হয়ে যায়। এরপরে আসে সেই দিন যেদিন মিউক গ্রাজুয়েট হওয়ার জন্য ফাইনাল উডেনটা কমপ্লিট করতে প্রস্তুত হয়। সবাই ধরে নেয় এক সময় সবচেয়ে দুর্বল ছাত্র কিভাবে এই টাস্কটা পাশ করতে পারবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মিউক কাঠের পুতুলগুলোর সাথে খুব সাবলীল ভাবে লড়াই করতে শুরু করে। সেই দুই মাস্টারের কাছে শেখা সব টেকনিক একের পর এক ব্যবহার করে সব পুতুলগুলোকে পরাস্ত করে ফেলে। শেষ পর্যন্ত সে সব কাঠের পুতুলকে হারিয়ে মাস্টার শো সেখানে উপস্থিত সকল ছাত্রকে অবাক করে দেয়। সম্মানের সঙ্গে গ্রাজুয়েট হয়ে যায়। মঠ থেকে যাওয়ার আগে সে হেড মাস্টারের কাছে আসে। এই উডেন টাস্ক বহু বছর কেউ পাশ করতে পারেনি, তাই গুরু বুঝতে পারে মিউক অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন। মিউক কিছু না বললেও মাস্টার বুঝতে পারে সে নিশ্চয়ই সেই বন্দির সঙ্গে দেখা করত, তাই তিনি ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করেন। সাথে তিনি মিউককে জিজ্ঞেস করেন সে বৃদ্ধ বন্দি তোমাকে কি কিছু দিয়েছে, কিন্তু মিউক কোনো উত্তর দেয় না। চলে যাওয়ার আগে মাস্টার তাকে একটা উডেন স্ক্রল হাতে দিয়ে বলে, পাহাড়ে গিয়ে সাপ্লাইন মাস্টারের সঙ্গে দেখা করো। পরের দৃশ্যে আমরা দেখি মিউক সেই ওষুধের দোকানের ক্যাশিয়ারের সঙ্গে দেখা করে এবং বৃদ্ধ বন্দির দেয়া কাগজের টুকরোটি তাকে দিয়ে দেয়। ক্যাশিয়ার কাগজটি খুলে বুঝতে পারে কে তাকে বার্তা পাঠিয়েছে। তখনই আমরা জানতে পারি সেই বৃদ্ধ বন্দির নাম ক্যাং। সে গ্রিন ড্রাগন নামের একটা ভয়ঙ্কর ডাকাত দলের নেতা। সে শুধু মাস্টারদের জন্য বিপজ্জনকই ছিল না, বরং পুরো
শহরের মানুষ তার নাম শুনেই ভয় পেত, এমনকি সেই শহরের অনেক সাধারণ মানুষকেও হত্যা করে। সেই মেসেজে ক্যাং তার লোকজনকে জানায় সে খুব শীঘ্রই ফিরে আসবে, ততক্ষণ তারা যেন তার জন্য অপেক্ষা করে। কিন্তু মিউক কিছুই বুঝতে পারে না, তাই সে খুব সাধারণ ভাবে নিজের জীবন কাটাতে শুরু করে। একদিন সে যখন খাবার খেতে একটা রেস্টুরেন্টে যায়, তখন সে দেখে কিছু গুন্ডা রেস্টুরেন্টের একটা মেয়েকে বিরক্ত করছে। মিউকের কাছে বিষয় খুবই খারাপ লাগে, তাই সে গুন্ডাগুলোকে ইচ্ছে মতো উত্তম মাধ্যম দেয় এবং মেয়েটাকে তাদের হাত থেকে রক্ষা করে, যার ফলে মেয়েটির বাবা ও ছোট ভাই তাকে দেখে তাদের সঙ্গে থাকতে বলে। যেহেতু মিউকের থাকার কোনো জায়গা ছিল না, তাই সেও আর চিন্তা না করেই রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় শাওলিন মঠে সবাই যখন ঘুমিয়েছিল, তখন হঠাৎ তাদের কানে জোরে একটা চিৎকার ভেসে আসে। তারা সময় নষ্ট না করে দ্রুত সে গুহায় এসে উপস্থিত হয়ে দেখতে পায় বৃদ্ধ বন্দী শিকল ছিঁড়ে পালিয়েছে। আসলে ক্যাং লায়ন রোডস টেকনিক পুরোপুরি আয়ত্ত করে ফেলেছিল, তাই সে সেটাই ব্যবহার করে শিকল ছিঁড়ে পালিয়ে যায়। এরপরে দেখা যায় সেই গুন্ডাগুলো আবারও মেয়েটির রাস্তা আটকে বিরক্ত করতে শুরু করে। তারা তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আসলে তারা চায় মেয়েটি হবে তাদের সর্দার, অর্থাৎ ক্যাং এর জন্য একটি বড় উপহার। কিন্তু মেয়েটি একাই তাদের প্রতিহত করার চেষ্টা করে, যদিও শেষ পর্যন্ত সে তার সঙ্গে পেরে ওঠে না। অবশেষে গুন্ডারা তাকে একটি বস্তায় বন্দি করে নিয়ে যায়। পরের দিন মিউক এবং মেয়েটির ছোট ভাই তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে একসময় তারা দেখে ক্যাং একাই মঠের কয়েকজন মাস্টারের সঙ্গে লড়াই করছে, যা দেখে মিউক মাস্টারদের মনোযোগ সরিয়ে ক্যাংকে পালাতে সাহায্য করে। ক্যাং মিউককে ধন্যবাদ দিয়ে প্রতিশ্রুতি দেয় মেয়েটিকে খুঁজে বের করতে সে তাদের সাহায্য করবে। রাত হলে তারা এক বাড়িতে আশ্রয় নেয়। বাড়ির সবাই তাদের অনেক আপ্যায়ন করে। অনেকদিন ভালো কিছু না খাওয়ায় ক্যাং বেশ খুশি হয়। এরই মধ্যে হঠাৎ সে দেখে একজন টাকলু লোক জানালার পাশ দিয়ে যাচ্ছে। সে মনে করে হয়তো মঠের মাস্টাররা তাকে ধরতে এসেছে, তাই সে বাইরে এসে লোকটিকে নির্মম ভাবে হত্যা করে। আসলে সে টাকলু লোকটি ছিল বাড়ির মালিকের ভাই, কিন্তু ক্যাং নিজের ভুল না বুঝে উল্টো লোকটির মাথার চুল না থাকায় তার উপরে দোষ চাপ। বাড়ির লোকেরা যখন এর প্রতিবাদ করতে যায়, তখন সে তাদের সবাইকেও নির্মম ভাবে হত্যা করে। এটা দেখে মিউক হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারে না যাকে সে এত সম্মান করত সে এতটা হিংস্র হতে পারে। এরপরে মিউক যখন ক্যাংকে প্রশ্ন করতে যায়, তখন ক্যাং তাকে এবং মেয়েটির ভাইকে ঘর থেকে বের করে দেয়। অন্যদিকে দেখা যায় রেস্টুরেন্টে সেই মেয়েটি অক্ষত অবস্থায় বাড়িতে ফিরে এসেছে। সে জানায় সর্দার তার কোনো ক্ষতি না করেই তাকে ছেড়ে দিয়েছে। পরের দিন মিউক যখন শুয়েছিল, তখন হঠাৎ তার মাস্টারের দেয়া স্ক্রলের কথা মনে পড়ে, যেটা তাকে সেই সাবলাইম মাস্টারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। সে দেরি না করে পাহাড়ে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে দেখে একজন অন্ধ মাস্টার তার জন্য অপেক্ষা করছে। মাস্টার স্ক্রল ছুঁয়ে বুঝতে পারে মিউক ক্যাং এর ছাত্র। সে বলে মিউক আজ পর্যন্ত যা কিছুই শিখেছে সবই ভুল টেকনিক। এরপর অন্ধ মাস্টার জানায় একসময় সে নিজেই ক্যাং এর গুরু ছিল। সে ক্যাংকে কুংফুর সব টেকনিক শিখিয়েছে, কিন্তু একসময় ক্যাং সেই বিদ্যা খারাপ কাজে ব্যবহার করতে শুরু করে। সেই টেকনিকগুলো ব্যবহার করে শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর সবাই মিলে তাকে বন্দী করতে সক্ষম হয়। যেহেতু সাবলাইম মাস্টারের কাছ থেকে টেকনিক শিখে ক্যাং এত অপরাধ করেছিল, তাই গুরু তার সমস্ত দোষ নিজের ঘাড়ে নেয় এবং শাস্তি স্বরূপ নিজেকে অন্ধ বানিয়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয়। তবুও সে মঠের কল্যাণের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। এমন সময় সেখানে মঠের বর্তমান হেডমাস্টার এসে জানায় মঠের সব মাস্টার এখন বৃদ্ধ, তাই যদি ক্যাং ও তার গ্যাং আক্রমণ করে তাহলে মঠকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। এটা শুনে সাবলাইম মাস্টার তাকে একটা বই দেয় এবং বলে এর ভেতরে অত্যাধুনিক কিছু কুংফু টেকনিক আছে, তবে এগুলো খুবই কঠিন। সচরাচর কেউ এই টেকনিক গুলো আয়ত্ত করতে পারে না। এরপরে দেখা যায় ক্যাং ও তার গ্যাং মঠে হামলার পরিকল্পনা করছে। অন্যদিকে মিউক সে উন্নত টেকনিক গুলো আয়ত্ত করার চেষ্টা করছে। সে তার কাঁধে প্রায় 300 কেজি ওজনের পাথর বহন করতে পারে এবং নানান কঠিন ব্যায়াম সহজে আয়ত্ত করে ফেলে। মঠের হেডমাস্টারও তাকে সাহায্য করে। অবশেষে সেই দিন আসে যেদিন ক্যাং ও তার লোকেরা মঠে আক্রমণ চালায়। মিউক অনেক চেষ্টা করেও প্রথমে তাদের থামাতে পারে না। ক্যাং এবং লায়ন রোডস টেকনিক এতটাই শক্তিশালী ছিল যে অন্য কোনো টেকনিক তার সামনে টিকতে পারে না। যখন মিউক প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, তখন ক্যাং হাসতে হাসতে বলে সেই মিউকের বাবাকে হত্যা করেছিল, তাই প্রথমবারের মতো মিউকের কথা বলে, কারণ সে প্রতিজ্ঞা করেছিল তার বাবার হত্যাকারীকে খুঁজে না পাওয়া পর্যন্ত কারোর সঙ্গে একটিও কথা বলবে না। এরপর শুরু হয় এক চমৎকার লড়াই। ক্যাং লায়ন রোডস টেকনিক ব্যবহার করে স্নেক স্টাইল এড়াতে চায়, কিন্তু পাল্টা আক্রমণ করতে পারে না। শেষে মিউক তার আলটিমেট টেকনিক ব্যবহার করে দীর্ঘ লড়াইয়ের পর ক্যাংকে পরাজিত করে। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ক্যাং তার পরাজয় মেনে নেয় এবং গর্ব করে বলে তার ছাত্রই এখন এক মহান মাস্টার। কিন্তু আসলে এটা ছিল ক্যাং এর একটা ফাঁদ, কিন্তু মিউক সেটা বুঝতে পারে। ঠিক সময় সরে যায়, ফলে ক্যাং এর মুখ তার নিজের গলায় লাগে এবং সেখানেই মারা যায়। ক্যাং এর মৃত্যু দেখে তার গ্যাং এর সবাই পালিয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় মিউক আবারও শাওলিন মঠে ফিরে আসে এবং নিজের চুল ফেলে মঠের নতুন মাস্টার হয়। আর এর সাথেই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মুভিটির বিস্তারিত এক্সপ্লেনেশন। মুভিটা যদিও অনেক পুরনো, তবু 1976 সালে এমন একটা কাজ সত্যি ছোটখাটো ব্যাপার ছিল না। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।